হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে তোমাদের কোনো ক্লাস করাতে পারিনি। একটু প্রবলেম ছিল, সেই প্রবলেমের কারণে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। তবে আমি আবার চেষ্টা করছি তোমাদের যাতে পরপর ক্লাসগুলো আসে, তো আমি আবার নতুন করে চেষ্টা করছি। তো তোমাদের যার যার সমস্যা রয়েছে, কি কি প্রবলেম আছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আজকে আমি একটা ছোট্ট ক্লাস নিচ্ছি। তো ক্লাসটা আজকে শুরু করি, ঠিক আছে? তাও তোমাদের সাথে আবার নতুন করে কি আমরা আবার নতুন করেই আলোচনা করতে থাকবো, ঠিক আছে? চলো, আজকের ভিএসও বা তোমাদের যে লেয়ার 1 এক্সাম হবে তার জন্য এই ক্লাসটা মূলত। তাছাড়াও যে কোনো স্কলারশিপের এক্সামের জন্য তোমাদের এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট দেখো, প্রথম যে প্রশ্নটা আছে এখানে কি আছে যে যে জীব ক্রমাগত তার আকৃতি পরিবর্তন করতে পারে সেটি হলো। কোন একটা জীব আছে সেই জীবটা সবসময় তার আকৃতি পরিবর্তন করতে পারে? কী কী আছে দেখো, ইউগ্লিনা, প্যারামিসিয়াম, অ্যামিবা নাকি ইস্ট? আশা করি এটা সবাই তোমরা জানো, এটা হবে অ্যামিবা, তাই তো? অ্যামিবা তার নিজের যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু অনবরত পরিবর্তন করতে পারে। তোমরা কমেন্ট করবে অ্যামিবার যে গমন অঙ্গ সেই গমন অঙ্গের নাম কি, ঠিক আছে? গমন অঙ্গের নাম কি, আর এই যে গমন পদ্ধতি সেই গমন পদ্ধতিকে কি বলা হয়, এটাও তোমরা কমেন্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে নিচের কোন অঙ্গাণুটি, কোষীয় অঙ্গাণুটি প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত? তো তোমাদের কাছে এটাও খুব কমন কোয়েশ্চেন। এটা অবশ্যই প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম, অপশান সি। এবার দেখো এখানে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে আমরা কি বলি? কোষের মস্তিষ্ক বলা হয়। ব্রেন অফ দ্য সেল বলা হয় কোষের মস্তিষ্ক, ঠিক আছে? আর মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? কোষের শক্তিঘর বলা হয়, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আর এখানেও এটিপি উৎপন্ন হয়। ওকে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে নিচের কোন রোগটি খাদ্যের রেটিনলের অভাবে হয়? দেখো এই কোশ্চেনটা তোমাদের ভিটামিন থেকে কিন্তু ভালো করে পড়তে হবে। বলছে কোন রোগটি খাদ্যে রেটিনলের অভাবে হয়। রেটিনল মানে কি জানো? রেটিনল হচ্ছে এই যে ভিটামিন এ রয়েছে, সেই ভিটামিন এ এর রাসায়নিক নাম কিন্তু রেটিনল। এখন এই রেটিনলের অভাবে আমাদের বলছে কোন রোগটি খাদ্যে রেটিনলের অভাবে হয়। তাহলে রেটিনলের অভাবে কোন রোগটা হয়? বেরিবেরি, স্কারভি, রাতকানা নাকি হাইপোগ্লাইসেমিয়া? ভিটামিন এর অভাবে রাতকানা হয়, এটা মনে রাখবেন। নাইট ব্লাইন্ডনেস। তোমরা কি জানো যে ভিটামিন এ কিসে কিসে থাকে? ভিটামিন এর যে প্রধান উৎস সেটা হচ্ছে কোনো একটা মানে যে কড লিভার অয়েল, কড কড মাছের যে লিভার মিশ্রিত অয়েল, সেটা তেল। আর তাছাড়াও মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে গাজরের মধ্যে ভিটামিন এটা প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে? গাজর ছাড়াও রয়েছে যেমন মিষ্টি আলু, পালং শাক, ডিমের কুসুম, দুধ, এগুলোও কিন্তু ভিটামিন এর উৎস, ঠিক আছে? এবার দেখো এই যে স্কারভি রোগ কিসের জন্য হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগটা হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন সি, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, মনে রাখবে। আর হচ্ছে ভিটামিন বেরি রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? বেরি রোগটা কিন্তু ভিটামিন বি 1 এর অভাবে হয়, এটা হচ্ছে বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, ঠিক আছে? তাহলে বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। আর আমাদের ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ওকে, রেটিনল। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে? মানবদেহে নিচের কোন ভিটামিনের অভাবে ক্যালসিয়াম শোষণ হ্রাস পায়? ক্যালসিয়াম শোষণ হ্রাস পায় কোন ভিটামিনের অভাবে? তো আমাদের শরীরে ক্যালসিয়াম যে আসে সেটা কোন ভিটামিন থেকে আসে? সেটা কিন্তু আমাদের ভিটামিন ডি থেকে আসে, এটা মনে রাখবে। ভিটামিন ডি থেকে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম আসে, এবং সেটা কি করে? আমাদের যে হাড় এবং দাঁত সেগুলোকে মজবুত করতে সাহায্য করে। তো কোন ভিটামিনের অভাবে ক্যালসিয়াম শোষণ হ্রাস পায়? সেটা হবে ভিটামিন ডি, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, মূত্র উৎপাদনের সময় নেফ্রনের কোন অংশটি বলছে গ্লুকোজের পুনঃশোষণে সাহায্য করে? তো এই যে নেফ্রন রয়েছে, নেফ্রনের ছবি আশা করি তোমরা প্রত্যেকে এঁকেছো। সেই নেফ্রন যে রয়েছে, নেফ্রনের ক্ষেত্রে কি হয়? এখানে তোমরা দেখেছো যে এই যে হেনরিন লুপ, এটা তাই তো? তারপরে এখানে হচ্ছে নিকটবর্ত সংবর্ত নালিকা, তারপরে হচ্ছে দূরবর্ত সংবর্ত নালিকা। এখানে তোমরা ছবিটা এঁকেছো আশা করি, এটা সংগ্রাহক নালিকা।
তো এখানে অপশানগুলো বলছে মূত্র উৎপাদনের সময় নেফ্রনের কোন অংশটি গ্লুকোজের পুনঃশোষণে সাহায্য করে। তাহলে পুনঃশোষণটা কোন অংশটা করে? এটা হয়ে যাবে নিকটবর্ত সংবর্ত নালিকা। এটা মনে রাখবে, নিকটবর্ত সংবর্ত নালিকা। এই যে অঞ্চলটা দেখছো এটা হচ্ছে নিকটবর্ত সংবর্ত নালিকা, ঠিক আছে। আর দূরবর্ত সংবর্ত নালিকা এই সাইডটা হবে, সংগ্রাহক নালী তো এটা হবে, আর হেনরিন লুপ এটা এখানে হয়ে যাচ্ছে, এটা হেনরিন লুপ, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে নিচের কোনটি একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। তো অপশানগুলো কি আছে? পিনিয়াল গ্রন্থি, অগ্নাশয়, থাইরয়েড গ্রন্থি নাকি পিটুইটারি গ্রন্থি। অবশ্যই এটা অগ্নাশয় হয়ে যাবে। অগ্নাশয়কে আমরা বলি মিশ্র গ্রন্থি, ঠিক আছে। এবার দেখো, এই গ্রন্থি সাধারণত দু রকমের, একটা হচ্ছে সনাল গ্রন্থি, আরেকটা হচ্ছে অনাল গ্রন্থি, বা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, একটা বৈক্ষরা গ্রন্থি, তাই তো। তো অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো আছে সেগুলো থেকে সাধারণত হরমোনগুলো নিঃসৃত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আর বৈক্ষরা যে গ্রন্থিগুলো থাকে সেগুলো থেকে কিন্তু বিভিন্ন যে উৎসেচক রয়েছে সেই উৎসেচকগুলো নির্গত হয়, ঠিক আছে। তো অগ্নাশয় এমন একটা যেটার মধ্যে অন্তঃক্ষরা এবং বৈক্ষরা দুরকমই রয়েছে, যার জন্য এটাকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। নেক্সট দেখো, এখানে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে সাকার ফিশেরা নিজেদেরকে হাঙরের সাথে সংযুক্ত করে। যে সাকার ফিশ রয়েছে তারা হাঙরের সাথে সংযুক্ত করে এবং হাঙরের ফেলে দেওয়া খাবারের টুকরোগুলি খায় তারা। তো সাকার ফিশ এবং হাঙরের এই মিথস্ক্রিয়া কী নামে পরিচিত? অপশান কী কী আছে? পরজীবিতা, কমেন্সালিজম নাকি অ্যামেনসালিজম নাকি মিথজীবিতা। দেখো, তোমরা এটা অনেকেই অ্যান্সার করে আসবে মিথজীবিতা, কিন্তু মিথজীবিতা অ্যান্সার করলে কিন্তু ভুল হবে। মিথজীবিতা মানে কি? মিথজীবিতা মানে হচ্ছে, ধরো যদি দুটো প্রাণী যদি তাদের দুজনেরই যদি উপকৃত হয় তাহলে সেটা হচ্ছে মিথজীবিতা। কিন্তু এখানে একটা জিনিস দেখো, সাকার ফিশ যখন হাঙরের গায়ে সংযুক্ত হচ্ছে, হাঙরের গায়ে আটকে থাকছে, তখন সাকার ফিশের এখানে কিন্তু সম্পূর্ণ লাভটা হচ্ছে, উপকারটা হচ্ছে সাকার ফিশের, ঠিক আছে। হাঙর যেই খাবারটা ফেলে দিচ্ছে সেটা সাকার ফিশ খেতে পাচ্ছে, আর দ্বিতীয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারছে সাকার ফিশ, ঠিক আছে। তার মানে কি, সাকার ফিশের এখানে উপকার হচ্ছে, কিন্তু হাঙরের কিন্তু এখানে কোনো উপকারও নেই, কোনো অপকারও নেই। এখানে কিন্তু হাঙর কোনো রকম মানে তার উপকারও হচ্ছে না বা কোনো ক্ষতিও হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এরকম যদি কন্ডিশন হয় এটাকে আমরা বলবো কমেন্সালিজম, ঠিক আছে, কমেন্সালিজম। অপশান বি হবে সঠিক অ্যান্সার। খুব ভালো একটা প্রশ্ন, মনে রাখবে এটা। নেক্সট বলছে ভাইরাসকে পর্যবেক্ষণ করা সম্ভব। ভাইরাসকে কোন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা পর্যবেক্ষণ করব? আচ্ছা, সরল, যৌগিক, ইলেকট্রন নাকি পেরিস্কোপের মাধ্যমে। পেরিস্কোপ তো হবেই না, তো ইলেকট্রন অনুবীক্ষণ যে যন্ত্র রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমরা ভাইরাসকে পর্যবেক্ষণ করতে পারবো। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটি? তো টিবি বা যক্ষা, টিউবারকিউলোসিস, মাম্পস বা হাম আর কি, চিকেন ফক্স নাকি পোলিও, কি হবে? দেখো, ব্যাকটেরিয়া গঠিত রোগ, তোমাদের রোগ নিয়ে ভালো করে পড়তে হবে, আগেও একটা ভিডিওতে বলেছিলাম। তো এটা হবে তোমাদের যক্ষা বা টিবি, টিউবারকিউলোসিস যেটাকে আমরা বলছি। তো এটা হয়ে যাবে একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। বাকি যে অপশানগুলো রয়েছে, যে হাম, চিকেন ফক্স এবং পোলিও, এগুলো কিন্তু সবগুলো ভাইরাস গঠিত রোগ, ঠিক আছে। এগুলো হচ্ছে ভাইরাস গঠিত রোগ, আর টিবিটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 10। তো এটা আজকের জন্য তোমাদের লাস্ট কোয়েশ্চেন। বলছে বাংলা নববর্ষে এপ্রিলের মাঝামাঝি তুমি কোচবিহার বেড়াতে গিয়ে দেখলে সেখানে ধান বোনা চলছে, ঠিক আছে। তারা কী ধরনের ধান চাষ করেছে? আউশ ধান, আমন ধান, বোরো ধান নাকি খারিফ ধান। তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো, বাংলা নববর্ষ, ঠিক আছে, এপ্রিলের মাঝামাঝি, তো সে সময় আউশ ধান চাষ করা হয়। সে সময় কী চাষ করা হয়? আউশ ধান চাষ করা হয়। অপশান এ হবে সঠিক অ্যান্সার। তো তোমাদের আজকে বায়োলজি থেকে আমি 10টা প্রশ্ন, মানে জীবনবিজ্ঞান থেকে 10টা প্রশ্ন আলোচনা করলাম। তো পরের ক্লাসে আরও এরকম অনেকগুলো পরপর তোমাদের ভিডিও আমি আনতে চলেছি, ঠিক আছে। তোমরা রেডি থাকো, তোমরা প্রস্তুতি নিতে থাকো, ভিএসওর জন্য রেডি থাকো, এবং তার সাথে সাথে তোমাদের যে ক্লাসগুলো, বিশেষ করে তোমাদের অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান তোমরা জানো, সেগুলো তোমরা করতে থাকো। আর আশা করি তোমরা এতক্ষণে, মানে এতদিনে প্রশ্নবিচিত্রা ধরে নিয়েছো। প্রশ্নবিচিত্রা বলতে তোমাদের তো হ্যাঁ, কোশ্চেন ব্যাংক প্রশ্নবিচিত্রাই তো।
তো সেটা তোমরা করতে থাকো। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রশ্ন বিচিত্রা করাটা খুবই জরুরি। ঠিক আছে? প্রশ্ন বিচিত্রা কিন্তু তোমরা ভালো করে সলভ করবে। তাহলে দেখবে পরীক্ষায় গিয়ে তোমাদের আর ভয় থাকবে না। প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে অসুবিধা হবে না। ঠিক আছে? চলো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।